এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করতে হয় এবং প্রিপোজিশনাল ফ্রেজের ব্যবহারগুলো। এই ভিডিওতে আমরা দেখব নন ফিনিট ফ্রেজগুলো কিভাবে গঠন করতে হয় এবং নন ফিনিট ফ্রেজের ব্যবহারগুলো সম্পর্কেও আমরা জানব। একটা নন ফিনিট ফ্রেজ গঠিত হয় নন ফিনিট ভার্ব যেমন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, বিং প্লাস V3, প্যাসিভ ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ বা প্যাসিভ পারফেক্ট ইনফিনিটিভের মতো নন ফিনিট ভার্ব থাকবে, প্লাস এর সাথে একটা প্রিপোজিশন থাকবে, প্লাস একটা নাউন ফ্রেজ থাকবে। এক্ষেত্রে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এই প্রিপোজিশনটা থাকতেও পারে, নাও থাকতে পারে। সরাসরি নাউন ফ্রেজও নন ফিনিট ভার্বটার পর বসতে পারে। তো এইভাবে একটা নন ফিনিট ফ্রেজ গঠন করা হয় এবং এই নন ফিনিট ফ্রেজগুলো একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউনের মতো কাজ করতে পারে। এছাড়াও এরা স্বাধীনভাবে একটা সেন্টেন্সে বসেও কাজ করতে পারে। তো এই বিষয়গুলোই আমরা আজকে কিছু উদাহরণের মাধ্যমে জানব। নিউ গভর্নমেন্ট মাস্ট কনসার্ন টু ট্রান্সফর্ম আওয়ার এডুকেশন সিস্টেম। এই সেন্টেন্সে টু ট্রান্সফর্ম আওয়ার এডুকেশন সিস্টেম একটা ইনফিনিটিভ ফ্রেজ, যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। এই ফ্রেজটাতে টু ট্রান্সফর্ম একটা ইনফিনিটিভ আছে এবং এরপর প্রিপোজিশন নেই, সরাসরি একটা নাউন ফ্রেজ দেওয়া আওয়ার এডুকেশনাল সিস্টেম, যেখানে সিস্টেম নিয়ে বক্তা কথা বলছে, কারণ ট্রান্সফর্ম করবে আমাদের একটা ব্যবস্থাকে। তো ব্যবস্থাটা কি? এডুকেশনাল সিস্টেম, শিক্ষা ব্যবস্থা। এবং শিক্ষা ব্যবস্থা কাদের সেটা বোঝাতে আমরা একটা ডিটারমিনার ব্যবহার করেছি, আওয়ার এডুকেশনাল সিস্টেম। তো ডিটারমিনার, প্রিমোডিফায়ার, হেডওয়ার্ড মিলে হলো একটা নাউন ফ্রেজ, যার পূর্বে আছে একটা ইনফিনিটিভ। তাহলে সম্পূর্ণ অংশটা মিলে হলো একটা ইনফিনিটিভ ফ্রেজ, যেটা মাস্ট কনসার্ন গভর্নমেন্ট কী জন্য থাকবে সেই উদ্দেশ্যটাকে প্রকাশ করছে। শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য গভর্নমেন্টকে কনসার্ন থাকতে হবে। যেহেতু এই ইনফিনিটিভ ফ্রেজটা অ্যাডভার্বের মতো বা অ্যাডভার্ব অফ পারপাসের মতো কাজ করছে, তাই এটাকে আমরা বলবো একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো আগেই বলেছিলাম নন ফিনিট ফ্রেজগুলো অ্যাডভার্বের মতো কাজ করতে পারে, অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে। এছাড়াও বিভিন্নভাবে নন ফিনিট ফ্রেজগুলোকে আমরা ব্যবহার করতে পারি। আরেকটা সেন্টেন্স যদি আমরা দেখি, দ্য কিউট লিটল গার্ল ড্যান্সিং ইন দ্য ফ্লোর ইজ মাই সিস্টার। এই সেন্টেন্সে দ্য কিউট লিটল গার্ল, এই নাউন ফ্রেজটাতে গার্ল হচ্ছে হেডওয়ার্ড, কিউট লিটল প্রিমোডিফায়ার, কারণ গার্লটাকে শ্রোতার কাছে আরও নির্দিষ্ট করেছে এই দুইটা অ্যাডজেক্টিভ। এবং নির্দিষ্ট থাকা বোঝাতে আমরা ইংরেজিতে দা ব্যবহার করি। সম্পূর্ণ অংশটা মিলে হলো একটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের হেডওয়ার্ড গার্লটাকে আরও নির্দিষ্ট করতে বক্তা বলছে ড্যান্সিং ইন দ্য ফ্লোর। তাহলে এই গার্ল কি করার রত অবস্থায় আছে সেটা প্রকাশ করতে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেছে, ড্যান্সিং করার রত অবস্থায়। যেহেতু গার্ল নিজেই ড্যান্সিংয়ের কাজটা করছে, তাই আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেছি। যদি গার্ল নিজে না করতে পারতো তাহলে আমরা ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহার করতাম। তো প্রেজেন্ট পার্টিসিপলের পর আছে প্রিপোজিশন ইন, এবং কোন স্থানে সেটা আবার একটা নাউন ফ্রেজে লিখেছে দ্য ফ্লোর, স্থানটার নাম হচ্ছে দ্য ফ্লোর। তো এইভাবে আমরা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ গঠন করে ফেলেছি, যেটা গার্লটাকে বা নাউনটাকে নির্দিষ্ট করছে বা একে মডিফাই করছে। আর আমরা জানি নাউনকেও একমাত্র অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে, তাই এই ফ্রেজটা এখন আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ নেই, এটা হয়ে গেছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো কোনো একটা নাউনের কাজ করারত অবস্থা আমরা এইভাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের মাধ্যমে প্রকাশ করতে পারি। আবার দ্য বক্স কাভার্ড উইথ এ রেড ক্লথ ইজ এ ম্যাজিক বক্স। এই সেন্টেন্সে দ্য বক্স নাউন ফ্রেজটার বক্স হেডওয়ার্ডটাকে আরও নির্দিষ্ট করতে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে, যে কাভার্ড, বক্সটা হচ্ছে ঢাকা। তাহলে বক্স যেহেতু নিজেকে নিজে ঢাকেনি, অন্যের দ্বারা ঢাকা হয়েছে, তাই আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি, ঠিক ড্যান্সিংয়ের বিপরীত। এবং এরপর কাভার, কি দিয়ে কাভার্ড সেটা বোঝাতে ইংরেজিতে প্রিপোজিশন উইথ ব্যবহার করতে হয়, তাই এখানে প্রিপোজিশন উইথ ব্যবহার করা হয়েছে, যে দিয়ে, কি দিয়ে সেটার নামটা একটা নাউন ফ্রেজের মাধ্যমে লিখেছে এ রেড ক্লথ, যেখানে ক্লথ হচ্ছে হেডওয়ার্ড এবং রেড ওই ক্লথটাকে আরও নির্দিষ্ট করছে শ্রোতার কাছে যে রেড ক্লথ।
এবং একটা ক্লথ, সেই জন্য ডিটারমিনার এ, সম্পূর্ণ অংশটা মিলে একটা নাউন ফ্রেজ, যার পূর্বে আছে প্রিপোজিশন এবং পাস্ট পার্টিসিপল, সম্পূর্ণ অংশটা মিলে একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ, যেটা বক্সটাকে শ্রোতার কাছে আরও নির্দিষ্ট করছে। তাই এখন এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা বক্স নাউনটাকে অ্যাডজেক্টিভের মতো মডিফাই করার কারণে এটাকে আমরা বলবো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এভাবেও কোনো একটা কাজের ফলে সৃষ্ট অবস্থা আমরা পাস্ট পার্টিসিপল ফ্রেজের মাধ্যমে প্রকাশ করতে পারি, যখন হেড ওয়ার্ড নিজে কাভার্ডের কাজটা করছে না বা ওই পাস্ট পার্টিসিপলের কাজটা করছে না, এবং নিজে যখন করতে পারবে তখন আমরা ড্যান্সিংয়ের মতো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কাজ করারত অবস্থা প্রকাশ করব। এরপর দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড বিং সিন বাই দ্য এনিমি প্লেন। তো সাবমেরিনটা ডুবানো হয়েছিল অ্যাভয়েড করতে, কি অ্যাভয়েড করতে? এনিমি প্লেনের দ্বারা যাতে ওই সাবমেরিনটা দেখা না যায়। তো এখানে বিং সিন, বিং প্লাস V3 এবং এরপর বাই একটা প্রিপোজিশন আছে, এরপর দ্য এনিমি প্লেন একটা নাউন ফ্রেজ আছে। সো এটা হচ্ছে একটা প্যাসিভ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, কারণ সিনের কাজটা এনিমি করবে কিন্তু সাবজেক্ট হিসেবে এখানে সাবমেরিন আছে। তো নন ফিনিটের সাবজেক্ট যখন নন ফিনিটের কাজটা করতে পারবে না, তখন আমরা ওই স্থানে প্যাসিভ নন ফিনিটগুলো ব্যবহার করব। এখানে সাবমেরিন সিনের কাজটা বা দেখার কাজটা নিজে করবে না, অবজেক্টে থাকা এনিমি প্লেনটা ওই কাজটা করবে। তো যখন কর্তা অবজেক্টে থাকবে তখন আমরা নন ফিনিটের প্যাসিভ ফর্মটা ব্যবহার করব। তো এখানে বিং সিন আছে প্যাসিভ প্রেজেন্ট পার্টিসিপল, এরপর প্রিপোজিশন বাই, এরপর দ্য এনিমি প্লেন নাউন ফ্রেজ, যেখানে প্লেন হেডওয়ার্ড, এনিমি প্রিমোডিফায়ার, যেটা প্লেনটাকে নির্দিষ্ট করছে যে শত্রু বিমান, ডিটারমিনার প্রিমোডিফায়ার হেডওয়ার্ড মিলে নাউন ফ্রেজ, এর পূর্বে আছে প্রিপোজিশন এবং প্যাসিভ প্রেজেন্ট পার্টিসিপল, সম্পূর্ণ অংশটা মিলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বা প্যাসিভ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা ডিপ বা ডোবানো হয়েছে কি কারণে সেটা প্রকাশ করছে। তো অ্যাডভার্ব অফ কজের মতো কাজ করার কারণে এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপর নাও দ্য প্রোডাক্ট ইজ রেডি টু বি সোল্ড ইন দ্য মার্কেট। এই সেন্টেন্সে টু বি সোল্ড একটা প্যাসিভ ইনফিনিটিভ এবং এরপর আছে প্রিপোজিশন ইন, এরপর আছে দ্য মার্কেট নাউন ফ্রেজ, যেখানে মার্কেট হেডওয়ার্ড এবং দ্য হচ্ছে ডিটারমিনার, দুইটা মিলে নাউন ফ্রেজ, এবং পূর্বে আছে প্রিপোজিশন, এর আগে আছে প্যাসিভ ইনফিনিটিভ, সম্পূর্ণ অংশটা মিলে হলো একটা ইনফিনিটিভ ফ্রেজ। এই ইনফিনিটিভ ফ্রেজটা প্রোডাক্টটা রেডি, এই বিষয়টাকে রেডিটাকে আরও বর্ণনা করে বুঝিয়ে দিয়েছে যে রেডিটা আসলে কী জন্য। রেডি অ্যাডজেক্টিভটাকে আরও বিশদভাবে বর্ণনা করা বা এর অর্থটাকে স্পষ্ট করার জন্য আমরা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করেছি। তো ইনফিনিটিভ ফ্রেজ একটা অ্যাডজেক্টিভের অর্থ পরিপূর্ণ করতেও ব্যবহার করা হয়ে থাকে। এখানে প্যাসিভ ইনফিনিটিভ ব্যবহার করার কারণ হচ্ছে প্রোডাক্ট সাবজেক্টটা নিজে নিজে সোল্ডের কাজটা করবে না, নন ফিনিটে থাকা সোল্ডের কাজটা করবে না, অন্য কেউ করবে। আর আমরা জানি নন ফিনিটের সাবজেক্ট যদি নন ফিনিটের কাজটা করতে না পারে তাহলে কিন্তু আমরা প্যাসিভ নন ফিনিট ব্যবহার করি। তো এখানে সেটাই করা হয়েছে। এরপর দ্য অ্যাক্সিডেন্ট ইজ থট টু হ্যাভ বিন কজড বাই লিভ অন দ্য রেলওয়ে লাইন। এই সেন্টেন্সে টু হ্যাভ বিন কজড একটা পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, যেটা প্যাসিভ পারফেক্ট ইনফিনিটিভ, এরপর প্রিপোজিশন বাই এবং এরপর আছে লিভ নাউন। তো একটা নাউন ও একটা নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ এর পূর্বে আছে প্রিপোজিশন বাই, এর পূর্বে আছে একটা নন ফিনিট ভার্ব প্যাসিভ পারফেক্ট ইনফিনিটিভ, সম্পূর্ণ অংশটা মিলে হলো পারফেক্ট ইনফিনিটিভ ফ্রেজ। পারফেক্ট ইনফিনিটিভ ফ্রেজ আমরা তখন ব্যবহার করি যখন কোনো একটা বিষয় অনুমান করা হয় বক্তা এই বিষয়ে সুনিশ্চিত না। তাহলে এখানে বলা হচ্ছে দ্য অ্যাক্সিডেন্ট ইজ থট, মনে করা হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা হ্যাভ বিন কজড ঘটেছে বাই লিভ অন দ্য রেলওয়ে লাইন থেকে চাকা সরে যাওয়ার ফলে। এখানে অ্যাক্সিডেন্ট নিজে নিজে ঘটেনি বা কজড হয়নি, অন্যের দ্বারা কজড হয়েছে, তাই এখানে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করেছি। কারণ আমরা জানি নন ফিনিটের কাজটা যদি তার সাবজেক্ট নিজে না করে তাহলে আমরা প্যাসিভ নন ফিনিট ব্যবহার করে থাকি। তো পরবর্তীতে আমরা আরও ফ্রেজ সম্পর্কে জানবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।